সে বলছে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান। তো গোষ্ঠীর উত্থানটা কে করলো? হুম, ইউনূসের নাম তো সে বলে না যে ইউনূসের জন্য দায়ী। আওয়ামী লীগকে ফিরে আনা এবং মোকাবেলা করা, সে কিন্তু আওয়ামী লীগের একটা শক্তি হিসেবে দেখতেছে। কিন্তু এই হুম। এই শক্তিটাকে এরকম করে ক্ষুব্ধ করছে কে, সেটা সে সরাসরি বলেন, সে বলছে ব্যান করছে, ও করছে, সে হচ্ছে হ্যান হচ্ছে, কিন্তু এইটা যে অনুচিত হয়েছে এই কথাটা কিন্তু ওখানে লেখেনি। কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে নেক্সট, হয় না, মানে আওয়ামী লীগ একটা শত্রু আর কি, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু হয়ে গেছে, তাকে মোকাবেলা করতে হবে আগামী সরকারের। পয়সা দিয়ে হ্যাঁ, লিখছে তো, আমি বললাম এটা জামাতেই লেখা আছে। আপনি জানেন ক্রাইসিস গ্রুপের কথা, যে ক্রাইসিস গ্রুপ করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। তারা বলেছে যে আগামী নির্বাচন যদি ঠিকঠাক মতো রেজাল্ট না হয়, তাহলে ফল নিয়ে বিরোধ হলে ইউনূস সরকার বড় চ্যালেঞ্জের মুখে পড়বে আর কি। এটাই হবে ইউনূস সরকারের বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ। আসলে ক্রাইসিস গ্রুপের এটা একটা একজন এক্সপার্টের একটা নিবন্ধ আর কি, যে বাংলাদেশের নির্বাচনের কি নির্বাচন কি হলে কি হতে পারে, কি হলে কি হতে পারে, এবং নির্বাচনের পরে কি কি পরিস্থিতি। এখানে আমি অন্যভাবে একটু দেখি, ইনি খুব বলতে পারেন ট্রিকি পথে উনি ব্যাপারগুলি উঠাইছেন যে উনি বলতে চাচ্ছেন যে এই নির্বাচনের পরে পরবর্তী সরকার কি কি ফেস করবে। কিন্তু উনি বলেন নাই যে এই সরকার এই এই সমস্যাগুলো তৈরি করে দিয়েছে। উনি কিন্তু খুবই সূক্ষ্ম বুদ্ধির মধ্যে ইউনুসকে ইউনুসের মানে প্রসতীয় কি বলে প্রশংসা করতে চেষ্টা করছেন। কিন্তু ইউনুস যে ট্রাভেলগুলো তৈরি করছেন এটা কিন্তু বলেন নাই। বরং উনি বলতেছেন ভবিষ্যৎ সরকার এইসব প্রবলেম ফেস করবে, কিন্তু এই প্রবলেমগুলো তো শেখ হাসিনা তৈরি করে নাই। এই প্রবলেমগুলো এই সরকার তৈরি করে। যেমন ধরেন আমি আপনাকে বলি, সে বলছে যে ভবিষ্যৎ সরকার কি কি করবে। আমি ক্রাইসিস গ্রুপের লেখাটা পড়েছি, এবং আমি প্রথমে আপনার বলছিলাম যে এটা নিয়ে কথা না বলাই হলো, পরে জি, ভাবলাম যে না বলি, এই জন্য যে এরা কিভাবে দালালি করে, ফাইনালি মিসগাইড দালালি করে। করতেছেন। ফাইনালি কিন্তু তারা ইউনুসটাই গ্রেড বানাচ্ছে। হ্যাঁ, উল্টা পরবর্তী সরকার এসে কি কি প্রবলেম পড়বে সে দেখেন। ও বলতেছে ক্রাইসিস 5টা প্রবলেম আগামী সরকারকে ফেস করতে হবে। আর কি কি প্রবলেম ফেস করতে হবে এটা যদি বিপুল আপনি খেয়াল করেন, সেগুলো বলছে আহ, কি বলে আহ, এই যে ইয়ার এই এই সময়কালের মধ্যে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো, যেসব প্রতিষ্ঠানটা একেবারে নড়বড় হয়ে গেছে এই গত 18 মাসে, এই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো আবার গঠন করতে হবে। কিন্তু উনি বলেন নাই যে 18 মাসে এগুলো ভঙ্গুর হয়েছে। উনি বলছেন না, উনি বলছেন এই ভঙ্গুর হয়ে পড়া প্রতিষ্ঠানগুলো, প্রতিষ্ঠান। বলেন না যে 18 মাসে এই এই প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়েছে। এক, উনি কর্মসংস্থান তৈরির কথা হচ্ছে, উনি বলেন নাই এই সময়কালে কর্মসংস্থান অনেক কমে গেছে, প্রায় কত 10 লাখের উপরে বোধহয় বলা হচ্ছে, প্রায় 10 লাখের উপরে তো কত কয় মাসেই চাকরি চাকরি নাই। তো আরো বেশি। উনি কিন্তু হ্যাঁ, আরো বেশি। উনি কিন্তু এই কথা বলেন না, উনি বলেন যে না আগামী সরকারের এটা খুব প্রবলেম হবে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। কিন্তু এই কর্মসংস্থানের যে যে মানুষকে যে কর্মচ্যুতি ঘটিয়েছে এটা উনি বলেন নাই। হুম। খুবই ট্রিকি রে ভাই, এরা এরা খুবই ট্রিকি। ওরা ওদের 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 যে পাপেট আছে, সে পাপেটেরকেই তারা আলটিমেটলি সার্ভ করে। বলছে হ্যাঁ, ভারতের সম্পর্কে যে টানাপোড়েন হয়েছে এটা ঠিক করতে হবে। তো এই টানাপোড়েনটা কে করলো সেটা কিন্তু উনি বলছেন না। হুম। এই যে টানাপোড়েনটা কি করে, এটা কি শেখ হাসিনা করে গেছে, নাকি তার এরা এরকম আহ, একটু ইয়ে আপনার এক সরকারের সাথে আরেক সরকারের দ্বিমত থাকতে পারে, কিন্তু আজকে যে সরকার, এটা হচ্ছে শত্রুতার সম্পর্ক হয়ে গেছে। বাংলাদেশকে ভারতের মানুষ শত্রু ভাবা শুরু করছে। আপনি বলেন এটা কিভাবে হয়? ভারতীয় জনগণ তো আমাদেরকে কোনোদিন শত্রু ভাবে নাই, কিন্তু আজকে ভারতীয় জনগণ কেন আমাদেরকে, বাংলাদেশের মানুষকে ভয় পাচ্ছে? কেন বাংলাদেশের মানুষকে মনে করে এরা সংখ্যালঘু নির্যাতন করে? কেন ভারতীয় জনগণ মনে করে এরা এই দেশটাতে শান্তিপূর্ণ নাই? কারণ নাই, কারণ সিম্পলি ঘটনাগুলো এই হচ্ছে। তো এই ঘটনাগুলো কে ঘটাইছে? এই সরকার ঘটাইছে, কিন্তু সে এটা বলে না। কিন্তু তার বিশাল অ্যানালাইসিস। হ্যাঁ, আই এম সরি, আমি আপনার অনুষ্ঠানে আপনি মনে করছেন যে আমি তার সম্পর্কে কিছু প্রশংসা করতে পারি, না, আমি না, পারলাম না এই আমি জন্য যে প্রশংসার তার প্রশ্ন আমি। তা- তা- সে সে হলো কি মানে আহ, এই সরকার কি করছে না, এই সরকার আসলে সমালোচনাটা হওয়া হচ্ছিল এই 18 মাসে, আলোচনাটা হওয়া হচ্ছে, সমালোচনা দরকার না। 18 মাসে কি হয়েছে বাংলাদেশে, ঘুরে ফিরেছে শেখ হাসিনার সময় কি হয়েছে, ওখান থেকে 18 মাস পার হয়ে যায়, হঠাৎ করে ইয়েকে কি বলে লং জাম্প একটা মারে, লং জাম্প মেরে সে চলে আসে হলো পরবর্তী সরকারের ঘাড়ে। মানে এটা কি তারেকের সরকার হবে না জামাত সরকার হবে, সেটা নিয়ে ঠিক ঠিক বলতেছে এগুলা করতে হবে।
তো করতে তো হবে, সবাই জানে এইগুলা। এই 18 মাসে এই প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, কর্মসংস্থান নেছে, সবাই জানে। ভারতের সাথে হুম, সম্পর্ক নষ্ট করছে এই সরকার, সবাই জানে, কিন্তু উনি ওইটা লিখতে একটু কষ্ট হয় আর কি। আচ্ছা, হ্যাঁ। তারপরে বলছে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান রোধ করতে হবে। তা উত্থানটা ঘটালো কে? হুম, এটা বলতে হবে না? এটি শেখ অবশ্যই। হাসিনা করে গেছে। কিন্তু ব্লেম করার সময় শেখ হাসিনা এই করছে, শেখ হাসিনার কাছে প্রতিষ্ঠান নষ্ট, শুধু এইটুকু লিখছে। একটা লেগে হচ্ছে শেখ হাসিনার সময় অর্থনৈতিক উন্নয়ন দিয়ে শেখ হাসিনা গণতান্ত্রিক শক্তির কণ্ঠরোধ করেছে। গড, হুম, এটাও চাইবেন ওইটাও চাইবেন, সব তো একসাথে হয় না কোনো দেশে। পৃথিবীতে হুম, উদাহরণ নাই তো। আপনি যদি মানে আপনি একটা রাস্তা করতে হয়, একটা রাস্তাও যদি করতে হয়, সেই রাস্তাতে কত বাধা আসে। যার যার জমি আছে প্রথম সে বাধা দেয়, দেয় না? তারপর সে যার যে সে বাধা দেবে, তারপর আবার কি হবে, ওখানে দুর্নীতি হবে। কি দুর্নীতি হবে? জমির দাম নিয়ে ব্যবসা হবে, দুর্নীতি হবে, এটা হবে সেটা হবে। তারপরে এইটা সামাল দিয়ে আসার পরে আপনি আবার এইটা নিয়ে মামলা হবে। এই মামলাগুলো সামাল দিতে হবে, সামাল টামাল দিয়ে তারপর বরাদ্দ দিয়ে তারপর একটা করতে, কত বাধা। হুম। হ্যাঁ, কত রকম বাধা হয় না? আপনি সেগুলো উনি বলছে শেখ হাসিনা উন্নয়ন দিয়ে নাকি গণতন্ত্রের কণ্ঠরোধ করে রাখছে। তো এই এই ধরনের ব্রেইনের ভিতরে তো আমি কোনো কিছু দেখি না। সে বলছে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান। তো গোষ্ঠীর উত্থানটা কে করলো? হুম, সে ইউনুসের নাম তো সে বলে না যে ইউনুসের জন্য দায়ী। এটা কি সে বলতে একবারও কি এরা বলে যে আজকে চরমনায়ের পীর যদি বলতে পারে যে সে ধরেন একটা চরমনায়ের পীর, যারা আমরা ওইভাবে ভাবি না যে সে রাষ্ট্র চিন্তা করে, সে বলছে একটা সরকার পরিবর্তনের পরে যে খুনের আসামিরা সব বেড়ে চলে গেলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিগুলো, এই সরকার কিছু করতে পারে নাই। করতে পারি। সে কাকে ইঙ্গিত করছে? বাচ্চুরা জায়গাদের ইঙ্গিত করছে। কাকে হুম, ইঙ্গিত করছে? সে ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কি নাম যেন ওর, ও বাবরের কথা কোনদিন লুৎফুজ্জামান ইঙ্গিত বাবর। করছে হুম, হুম, যে সে বলছে যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে পর্যন্ত ছেড়ে দিছে একটা সরকার পরিবর্তনের হুম, সাথে। এটা কি ধরনের পরিবর্তন? সে প্রশ্ন করছে। এই প্রশ্নটা কিন্তু এই মহান বিজ্ঞ লোকটা করেন নাই কিন্তু। উনি খালি আগামী সরকারের কি কি সমস্যা হবে এটা নিয়ে খুব ব্যস্ত। আর আগামী সরকার কি কি নিয়ে ব্যস্ত হবে সেটা তো সবাই জানে। এই সরকার যত প্রবলেম তৈরি করছে সেগুলা। তারপর হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং মোকাবেলা করা। আওয়ামী লীগকে ফিরে আনা এবং মোকাবেলা করা। সে কিন্তু আওয়ামী লীগের একটা শক্তি হিসেবে দেখতেছে। কিন্তু এই হুম, এই শক্তিটাকে এরকম করে ক্ষুব্ধ করছে কে, সেটা সে সরাসরি বলেন। সে বলছে ব্যান করছে, ও করছে, সে হচ্ছে হ্যান হচ্ছে, কিন্তু এইটা যে অনুচিত হচ্ছে এই কথাটা কিন্তু ওখানে লেখেনি। কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে নেক্সট, হয় না? মানে আওয়ামী লীগ একটা শত্রু আর কি, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু হয়ে গেছে, তাকে মোকাবেলা করতে হবে আগামী সরকারের। এই হলো এই নিবন্ধের ইয়ে, যে কারণে আমি এই নিবন্ধনে মোটেও ইন্টারেস্টেড ছিল না। তারপরেও যেহেতু আপনি বলছেন, আমি এইগুলা দেখলাম। দেখে আমার কাছে মনে হয়েছে যে সে যা যা চিহ্নিত করছে এগুলো কেউ আমরা যে বুঝি না তা না। আমরা, ও তো 5টা দিছে, আমরা এরকম হুম। 50টা দিতে পারবো, তাই না? আমার যদি কেউ বলে যে একটা এরকম নিবন্ধ লিখেছেন যে এই 18 মাসে কি কি গতি করছে, আমি 100টার চিত্র দিয়ে দিতে পারবো। সব জায়গায় তো তারা তালগোল পাকাইছে। আমাদের ইকোনমিক সেক্টরে তালগোল পাকাইছে, আমাদের এক্সপোর্ট সেক্টরে তালগোল। এক্সপোর্ট 6 মাসের মধ্যে সর্বনিম্ন এই 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 গত 6 মাস, রাইট। এই মাসেও কিন্তু এই 6 মাস ধরে নিচে নেমে আসছে। আর বলে হুম। যে আমরা নাকি অর্থনীতি ইয়ে হয়েছে, ইনভেস্টমেন্ট নাই, জিরো, মাইনাস। আর বলে যে ইনভেস্টমেন্ট নাকি আইসা বসে আছে। আপনার রিয়েল সেক্টর, যে রিয়েল সেক্টর, ধরেন আপনার কনস্ট্রাকশন সেক্টর, কোনো কাজ নাই। আপনি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের অবস্থা কান্নাকাটি করতেছে, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। হুম, তা আপনি এগুলো কিন্তু রিয়েল কথাগুলো কিন্তু কেউ বলে না, বলতেছে যেগুলো মানুষের ক্ষতি। ওনার আছে গণতন্ত্র নিয়ে। আরে হুম। পেটে না ভাত না থাকলে আপনি গণতন্ত্র গণতন্ত্র আর দিয়ে কি সমাজতন্ত্র কি করবেন? আসে যায়? গণতন্ত্র খাবে? এইটা কি বাইটা খাবে গণতন্ত্র? সমাজতন্ত্র দিয়ে কি করবে যদি পেটে ভাত না থাকে? এই যে না, উনি এই যে ডাহা মিথ্যা কথা কিছু লিখছেন, বুঝছেন, ওনার লেখায়। হুম। তবে কোভিড-19 ছড়িয়ে পড়ার সময় থেকে শেখ হাসিনার জনপ্রিয়তায় ভাটা পড়ে। তবে তখন নাগরিকরা অর্থনৈতিক অব্যবস্থাপনা, ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ। বাংলাদেশের মতো একটা দেশে 18 কোটি বাঙালিকে কোভিডের ইনজেকশন দেওয়া, এটা কোনো 18 কোটিটা কি ব্রিটেন দিছে? ব্রিটেনে বিনা 18 কোটি ইনজেকশন পয়সায়, লাগছে? বিনা না না, পয়সায়। হ্যাঁ, ধরেন ব্রিটেন, ব্রিটেন একটা দেশ, সেই দেশ ম্যানেজ করার বাংলাদেশ ম্যানেজ করা এক। পুরা ইউরোপ মিলাই কি 18 কোটি আছে? কম। এবং এবং উনি লিখছে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদও বাড়তে থাকে, থাকা দুর্নীতির পারস্পরিক সম্পর্ক স্পষ্টভাবে দেখতে শুরু করেন।
তার শাসনের বিরুদ্ধে জনসন্তোষ। কিন্তু এই কোভিডের সময় সবচেয়ে ভালো উনি লেখছে, কোভিডের সময় অভাব অনটন, অব্যবস্থাপনা, অর্থনৈতিক অবস্থা, একদম ডাহা মিথ্যা কথা। কোভিডের সময়ও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল এবং কোভিডের সময়ও মানুষ না খেয়ে মরে নাই, কারণ ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই সুজা হিসাব, এই তো এই যে বললাম ছেলেটা, এগুলাই তো হুম, মিথ্যাচার, এগুলাই তো মিথ্যাচার। হুম, এই লোকটার নাম বলে দেন একটা, আমার এই লোকের ওর নাম নাম উচ্চারণ করতে হচ্ছে, ইচ্ছা করে ওর না। নাম হচ্ছে বাটপার, কি জানি, বলতেছি, গ্রুপের ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট বাটপার টমাসকিন। ভাটপারটা লাগাইছি কারণ যা যা লিখছে সেই ভাটপারি পেইড ভার্সন মনে হয়েছে সবকিছু আর কি, আমার কাছে পেইড ভার্সন মনে হয়েছে আর কি। মানে না, এটা ভবিষ্যৎ সরকারের ঘাড়ে সব দোষ। এই সরকার 18 মাস ধরে যে অপকর্মগুলো ফেরেস্তা, করছে, ভবিষ্যৎ সরকারের ঘাড়ে। এই সরকার ফেরেস্তা, দেশের সকল কাঠামো ভেঙে দিচ্ছে, অবকাঠামো ভেঙে দিচ্ছে, আপনি প্রশাসনিক কাঠামো ভেঙে দিচ্ছে, পুলিশ ভেঙে দিচ্ছে, এরপরে আপনার জনপ্রশাসন নাই, জঙ্গিরা দিব্যি যত যত ইয়ে করতেছে সেগুলা নাই, সব এই সরকারের প্রশংসা কইরা গুণকৃত গুড়াই গুড়াই করছে, যাতে মানুষ বুঝতে পারে যে সে সরাসরি প্রশংসা করছে, গুড়াই গুড়াই করছে, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করছে। তা সেটাই বললাম তো, হ্যাঁ, এবং এই একটা যে একটা কোভিডের সময়, পেইড লেখা, এটা পেইড লেখা পেইড একটা। পেইড ভার্সন, রাইট। এবং কোভিডের সময় আপনার ওই যে আমরা সাদ্দামের কথা বললাম, যার স্ত্রী সন্তান মারা গেল, সে দিনে রাইতে মানুষকে অক্সিজেন দিছে বাড়ি পৌঁছাইয়া, তারপরে সে কোভিডের ভ্যাকসিন নিয়ে দিচ্ছে, তারপরে আপনার খাবার দিছে বাড়ি বাড়ি। তো কোভিডের সময় তো মানুষ খুব ভালো ছিল এবং বাংলাদেশ আপনার প্রথম আমার ইয়ে আমার করছে। আমার এই কথা বললে, আমি তখন কানাডাতে ছিলাম, আমি জানি যে এখানে কি ক্রাইসিস ফেস করছি আমরা। হুম, হ্যাঁ, বাংলাদেশে যে 18 কোটি মানুষকে কোভিড ইয়া দিতে পারবে, কি বলে, ভ্যাকসিন দিতে পারবে, এটা কেউ কল্পনা করছে? চিন্তাই করতে কল্পনা পারছে করে, না। এই বান্দরগুলি কল্পনা করে, এগুলো বান্দর বলা উচিত। হুম। 18 কোটি মানুষ। এবং এক দুইবার না, 4 ডোজ পর্যন্ত কোভিড টিকা দিচ্ছে বাংলাদেশ বিনা পয়সায়, বিনা পয়সায়। পৃথিবীর এই সব দেশে পয়সা দিয়ে কোভিডের ভ্যাকসিন দিতে হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে এটা ব্যতিক্রম ছিল। তারপর উনি তো ওনার মতো করে, না, অনেক দেশে, বেশিরভাগ দেশে বিনা পয়সায় দিছে প্রথমে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে প্রথমে বিনা দিছে, পয়সায় দিছে। পরে পরে তো পয়সা দিয়ে দিতে হয়েছে। এখন সব জায়গায় পয়সা। কিন্তু আমাদের দেশে তো 4টা ডোজ দিছে প্রথম, এখন পয়সা দিয়ে দেয় নাকি দেয় না, 4টা ডোজ তো বিনা পয়সা, আমি নিজেই তো দিছি 3টা ডোজ বিনা পয়সায়, এবং রাজার হালে। আপনার রাজার হালে কেমনে? আমার মেসেজ আসছে, আমি গিয়া দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কোনো বেজাল নাই, সংসদ ভবনের কোনায়, ওই যে এবার দেখেন, পার্লামেন্টের ইয়েতে, বুঝছেন? আর আর সেটা নিয়ে বলে যে ইয়ে হয়েছে। হ্যাঁ, তারপরে উনি আরো অনেক কথা বলছেন, এই ওনার লেখা আর পড়ার দরকার নেই, সাইফুল ভাই তো সব বলে ফেলছেন। হ্যাঁ, অনেক তরুণ 71 সালে দলটির বিতর্কিত ভূমিকা নিয়ে ততটা উদ্বিগ্ন নন, এটাও আরেকটা বাটপারি। হ্যাঁ, লেখছে 71-এর মিথ্যা বিতর্কিত কথা। ভূমিকা নিয়ে, পুরো ডাহা মিথ্যা কথা কয়, জামাতের এই বিতর্কিত ভূমিকা নিয়ে ততটা উদ্বিগ্ন নন। পয়সা দিয়ে হ্যাঁ, লিখছে তো, আমি বললাম এটা জামাতেই লেখা আছে। আমি তো পয়সার কথা বললাম যে পেইড ভার্সন, এটা যাকে আমরা মানুষকে জানানো দরকার ছিল যে এটা একটা মিথ্যাচার,